সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম কথা হচ্ছে, আসলে ঘরের মধ্যে এইভাবে কথা বলা যায় না। প্রবাসে অনেক রকমের মানুষ থাকে, অনেকে রেস্টে থাকে, যার কারণে বাইরে বেরিয়ে আসতে হয়। আর বাহিরে প্রচুর উত্তাপ থাকার কারণে বাহিরেও কথা বলা সম্ভব হয় না, যার কারণে একটা সময় বেছে নিতে হয়, সেটা হচ্ছে বিকেলবেলা। ওই সময়টা একটু ভালো কথা বলা যায়। আর শুরুতেই আমি যে কথাটি বলতে চাই, আমাদের বর্তমান যিনি আছেন প্রধানমন্ত্রী, ওনার বিষয়ে একটা কথা বলতে চাই। তবে মূল বিষয় হচ্ছে পুলিশ ভাইদেরকে নিয়ে। আজকে আমি তাদেরকে গালিও দেব না, কোনো কিছু বলবো না, শুধু ওনাদের কাছে আমার কিছু আহ্বান থাকবে। এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। পুলিশ এবং সেনাবাহিনীদের বিষয়ে কথা বলবো। সর্বপ্রথম যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে আমাদের নেত্রীর বিষয়ে। নেত্রীর বিষয়টা আমি একটু গল্পের মাধ্যমে শুরু করি, তখন আপনারাও বুঝতে পারবেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ওই রকম, এক নারীর বাড়িতে বসে আছে, হঠাৎ করে তার বাড়ি থেকে চিল এসে তার মুরগের বাচ্চা নিয়ে যাচ্ছে। তখন সে দেখার সাথে সাথে তার হাতে ছিল লাঠি, তো লাঠি দিয়ে সে চিলকে দৌড়াচ্ছে। চিলকে দৌড়াতে দৌড়াতে আরেকজনের লাউয়ের ক্ষেত ছিল, অনেকগুলা লাউয়ের ক্ষেত ছিল। তো সে ওই ক্ষেতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে মাটিতে, আর চিলকে বলছে যে ছেড়ে দে। সে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে মাটিতে, আর চিলকে বলছে ছেড়ে দে। ওইভাবে ছেড়ে দে বলতে বলতে যখন নদীর শেষ সীমানায় চলে গেছে, নদীর পাড়ে চলে গেছে, তখন নদীর পাড়ে যাওয়ার পরে যখন আর যেতে পারবে না ওই নারী, তখন বলতেছে, যা, তোকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিলাম, এই মুরগির বাচ্চা তুই নিয়ে যা। ঘুরে ফেরার পথে পথিমধ্যে ওই ক্ষেতের মালিকের সাথে দেখা। তখন ওই মালিক জিজ্ঞাসা করলো, আপনি যে ওইভাবে ক্ষেতের মধ্য দিয়ে গেলেন, আমার যে শত শত লাউ গাছ ছিল, সব লাউ গাছ যে আপনি মেরে ফেললেন, এর ক্ষতিপূরণ খেয়ে দিবে। তখন ওই নারী বলতেছে, ওগুলা আমি করি নাই, ওগুলা আমার কোনো দোষ নাই, ওগুলা তো সম্পূর্ণ চিলের দোষ, এগুলা চিলে করেছে, এগুলা আমার দোষ নেই। তখন ওই জমির মালিক, তার হাতে আরেকটা জিনিস ছিল, লাঠি ছিল, সে তার হাতের মধ্যে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে সে বলতেছে, মানে মহিলাকে বাড়ি দেওয়ার পরে মাটিতে ফুটিয়ে ফেলার পরে মহিলা বলতেছে, পুরুষ বলতেছে, এটা আমার দোষ নয়, ওটা তো লাঠির দোষ, ওটা আমার হাতের দোষ। তো আমাদের নেত্রী এমন সময় এসে বলতেছেন যে আমি তো কোটা মেনে নিছি, আমি তো ছাত্রদের দাবি দাবা মেনে নিয়েছি, এখানে তো আর হামলা আর মামলা এগুলার প্রশ্নই আসে না। তো আমি নেত্রীকে বলতে চাই, আপনি যে আপনার পুলিশ বাহিনী দিয়ে আমাদের সকল অনেক শত সহস্র ভাই বোনদের মেরে দিলেন, এগুলার জবাবদিহিতা কে দিবেন নেত্রী? আপনি কি বলবেন? এটা আপনার কাছে জবাবদিহিতা নাই। আপনারা কি করেন? টিভির সামনে এসে আপনাদের নেতাকর্মী, আপনাদের নেতা বড় বড়, এই যে আসাদুজ্জামান ডাকাত, এই যে মুরগি কবির, এই যে খাওয়া কাদের, এই যে হানিফ, ওনারা লাইভ, এই যে পলক আরেক ডাকাত, এই যে আমাদের সিলেটের এক ডাকাত হচ্ছে ব্যারিস্টার সুমন, ওরা যে লাইভে এসে বা টেলিভিশনের সামনে এসে কান্নাকাটি করে, আমরা এটা ভালো করে জানা আছে, আপনারা দিনের বেলায় কান্নাকাটি করে, রাত্রের বেলা প্রত্যেক স্টুডেন্টের বাড়ি বাড়ি গিয়ে আপনারা তাদের তল্লাশি করেন, আর আপনাদের জায়গায় বসে, আপনার আসনে বসে খিলখিলিয়ে হাসতেছেন। দিনের বেলা কান্না করেন, হাত জোর করে ক্ষমা চান, আর রাত্রিবেলা প্রত্যেক ছেলেদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে আপনারা বাড়িতে বসে বসে হাসতেছেন। তো যাই হোক, আজকে আমি স্বাভাবিক সুন্দর একটা মন মানসিকতা নিয়েই কথা বলার চেষ্টা করতেছি আমার পুলিশ ভাই এবং সেনাবাহিনীর ভাইদের উদ্দেশ্যে। প্রথমে এই পুলিশ ভাইদের উদ্দেশ্যে কথা বলতে চাই। তো আপনারা জানেন যে গতকাল একটা টেলিভিশনে আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী, এই যে বললাম আগে, হানিফ,
মাহবুবুল আলম হানিফ, ও বলতেছে যে এই যে একটা ভাই শহীদ হয়েছে, আলোচিত একটা ভাই শহীদ হয়েছে, তাকে নাকি যে হত্যা করেছে সে ছিল পুলিশ, যে পুলিশ ছিল ওই পুলিশ নাকি আপনার শিবিরের লোক ছিল, ওই পুলিশ সদস্য নাকি শিবিরের লোক ছিল। পুলিশ ভাই, আমি যেভাবে বাংলাদেশের টিভি নিউজ দেখতেছি, সারা বাংলাদেশের মানুষ টিভি নিউজ দেখতেছে, আওয়ামী লীগের লোকেরাও টিভি নিউজ দেখতেছে, ফেসবুক দেখতেছে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম দেখতেছে। কারণ ফেসবুক বা ইউটিউবের মতো এত বড় প্ল্যাটফর্ম সারা বিশ্ব জুড়ে দেখতেছে। আপনার আওয়ামী লীগের লোক আর পুলিশ আর সেনাবাহিনী দেখতেছে না এরকম কিছু নয়, সবাই কিন্তু দেখতেছে, ঠিক আছে। তো আমি পুলিশ ভাইদের বলতে চাই, এই যে আপনারা যার জন্য এত কষ্ট করতেছেন, যার জন্য গুলি ছুটতেছেন, দিন শেষে আপনাদেরকে যদি শিবির বানিয়ে দেয়, দিন শেষে আপনাদেরকে যদি এই বিএনপি বানিয়ে দেয়, আপনাদেরকে যদি জঙ্গি বানিয়ে দেয়, তাহলে এই নেতার এই নেত্রীর সাথে সাথে থেকে তাদের কথায় যুদ্ধ করে আপনাদের কি ফায়দা? হ্যাঁ, তো এজন্য আমি পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা ঘুরে দাঁড়ান, দিন রয়েছে, সময় রয়েছে এখনো। আপনারা পুলিশ ভাই আমাদেরই সন্তান, আমাদের দেশের সন্তান, আমাদের কোনো না কোনো মায়ের, কোনো না কোনো ভাইয়ের, কোনো না কোনো বোনের ভাই, কোনো না কোনো মায়ের সন্তান, বাবার সন্তান। আপনারা ঘুরে দাঁড়ান, ফিরে দাঁড়ান। এই দেশে যে অরাজকতা চলতেছে, যে নেত্রী এবং যে আওয়ামী এই নরপ্রিসাদ, এই নরপ্রিসাদগুলা তাদের উদ্দেশ্যেই তারা নেমেছে এখানে, তাদের কোনো দেশের উদ্দেশ্য নয়, তাদের ব্যক্তি এবং পেটের উদ্দেশ্যেই তারা নেমেছে। তারা এখানে লুটপাট করার জন্য এই দেশে রয়েছে, এই দেশ আওয়ামী লীগের নয়। সুতরাং আপনারা পুলিশ ভাইরা ঘুরে দাঁড়ান। দিন শেষে যদি আপনাদেরকে শিবির ট্যাগ লাগাতে হয়, দিন শেষে গুলি করার পরে, মানুষকে হত্যা করার পরে যদি আপনাকে বিএমপি ট্যাগ লাগাতে হয়, দিন শেষে গুলি করে হত্যা করার পরে যদি আপনাকে রাজাকার, আপনাকে দেশদ্রোহী, আপনাকে সন্ত্রাসী, জঙ্গি উপাধিতে পরিণত হতে হয়, তাহলে এই নেত্রীর আর এই নেতার আমার মনে হয় না তার দলের কাজ করা আপনাদের জন্য শোভনীয়। তো এই বিষয়ে আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই, অবশ্যই আপনারা আমাদের দেশের সন্তান, অন্য ভিন দেশের সন্তান নয়। আপনারা ঘুরে দাঁড়ান, আপনারা স্ট্রাইক করেন। আপনারা এই আপনাদের ভাইও স্কুলে লেখাপড়া করে, স্টুডেন্ট লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। এই অধিকার শুধু আমাদের নয়, এটা কোনো দলমত নির্বিশেষে প্রত্যেক দলের। এখানে আওয়ামী লীগের সন্তানেরাও লেখাপড়া করে, বিএনপির ভাইয়েরাও লেখাপড়া করে, জামাতের মানুষেরাও লেখাপড়া করে, প্রত্যেক শ্রেণী পেশার মানুষেরাই কষ্ট করে তাদের পিতামাতা, তাদের সন্তানদেরকে ইউনিভার্সিটির পড়ায়। পড়ালেখার ক্ষেত্রে কোনো রাজনীতি, কোনো আলাদা করে ইস্যু জামাত শিবির রাজনীতি, বিএনপি আওয়ামী লীগ নয়, প্রত্যেক স্টুডেন্টই সমান, একটা একজনের ভাই, একটা একজনের বোন। তাই এই 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 দুঃসময়ে এই 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 ছাত্রদের পাশে আপনাদের দাঁড়ানো প্রত্যেক পুলিশ ভাইদের জন্য প্রয়োজন। আপনারা পুলিশ ভাইয়েরা যদি ঘুরে দাঁড়ান, তাহলে অবশ্যই দেশ ঘুরবে। এই আপনারা এই এই যে অরাজকতা, এই যে নেত্রীর কথায় আপনারা গুলি করতেছেন, গুলি খরচ করতেছেন, দিন শেষে তারা এই দেশে থাকবে না। তাদের এক পা বিমানের উপরে উঠে গেছে, তাদের এক পা দেশে। অথচ আপনারা এই দেশের সন্তান, দেশেই থাকবেন। আপনারা এই দেশ থেকে পালাতেও পারবেন না, যেতেও পারবেন না। অবশেষে আপনাদেরই হাজারি করতে হবে। সেনাবাহিনীর বিষয়ে যে কথাটি বলতে চাই, সেনাবাহিনীর ভাইদের আমাদের আস্থা, ভালোবাসা, আন্তরিকতা অবশ্যই সেনাবাহিনীদের প্রতি রয়েছে, যথেষ্ট রয়েছে আলহামদুলিল্লাহ। যত মানুষ যত কিছুই বলুক, যাই বলুক, দিন শেষে সেনাবাহিনী আমাদেরই, সেনাবাহিনীর ভাই আমাদেরই। দুই একটা কুলাঙ্গার থাকার কারণে আমার বিশ্বাস, আমাদের দেশের মানুষের বিশ্বাস, এই যে 57 জন সেনা কর্মকর্তাকে শেখ হাসিনা নৃশংসভাবে হত্যা করেছে, অবশ্যই সেনাবাহিনীর ভিতরে এই ক্ষোভ, এই যন্ত্রণা রয়েছে। হয়তো বা তারা দু একটা কুলাঙ্গারের কারণে মুখ ফুটে বলতে পারতেছে না। আপনারা দেশবাসী সেনাবাহিনীদেরকে সাপোর্ট দিন, তাদের সহযোগিতা করুন। আশা করি সেনাবাহিনী স্পেশালি আমাদের দেশের সাথে এভাবে গাদ্দারি করবে না। এরকম নজিরবিহীন এভাবে পৃথিবীর কোথাও সেনাবাহিনী দেশের জনগণ, স্টুডেন্টের সাথে গাদ্দারি করে নাই। আশা করি আমাদের দেশের সেনাবাহিনীরাও গাদ্দারি করবে না, এরকম তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না আশা করি। সুতরাং আমাদের সেনাবাহিনীর ভাইদের বলতে চাই, এই যে দু একটা কুলাঙ্গার থাকতেই পারে, আপনারা আপনাদের জায়গা থেকে বেরিয়ে আসুন। আপনারা আপনাদের জায়গা থেকে এই দেশকে, সমাজকে বাঁচাবার চেষ্টা করুন। এই দেশ, এই সমাজ, আপনারা শুধু আমাদের দেশ, আমরা সমাজ নয়, পরিবার নয়, আপনারা আমাদের দেশকে রক্ষা করেন। আপনারা আমাদের দেশকে রক্ষার জন্য আমাদের
এই পরিবার সমাজ প্রত্যেকটা জিনিসকেই রক্ষা করার জন্য আপনারা প্রতিনিয়ত আঞ্জাম দিচ্ছেন এবং এই অঙ্গীকার করেই আপনারা মাঠে নেমেছেন, এই অঙ্গীকার করেই আপনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েই আপনারা সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। সুতরাং আপনারা আপনাদের সঠিক কুলস বের করুন, আপনাদের সঠিক মেধা, সঠিক এই যোগ্যতাকে কাজে লাগান। আজকের এই নৃশংসতার পেছনে যারা জড়িত রয়েছে তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন। আমরা চাই এই দেশ আপাতত সেনাবাহিনী কন্ট্রোল করুক। এই যে পুলিশ বাইরের সামনে আওয়ামী লীগের সন্তানেরা, সোনার ছেলেরা এই যে রামদা নিয়ে, পিস্তল নিয়ে তারা যেভাবে সাধারণ ছাত্রছাত্রীর উপর নির্যাতন করতেছে, আপনারা সেনাবাহিনী চাক্ষুষমান অবশ্যই আপনারা দেখতেছেন। আপনারা এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেন, এই বিষয়ে ব্যবস্থা নেন, যাতে করে আমাদের আর আমরা রক্তহানি চাই না, আর আমরা খুনাখুনি চাই না। স্পেশালি আমাদের স্টুডেন্টদেরকে আপনারা বাঁচান। আমাদের গণজোরে হাত জোর করতেছি, আমাদের দেশবাসী হিসেবে, আমরা প্রবাসী হিসেবে আমরা আমাদের ভাইদেরকে হারাতে চাই না, এই মেধা শূন্য করতে চাই না, আমাদের এই মেধাবী স্টুডেন্ট ভাই বোনদের হারাতে চাই না। আপনারা সবাই সাপোর্ট দিন। সেনাবাহিনীর উপরে আমাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে। আপনারা আপনাদের জায়গা থেকে অবস্থান নিন, আপনারা আপনার জায়গা থেকে আমাদের সেভ করুন। বহির্বিশ্বের নজর রয়েছে আমাদের দেশে, যেভাবে ভালো নজর রয়েছে ঠিক তেমনইভাবে এই খারাপও নজর রয়েছে। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের ভাই বোনদেরকে বাঁচান, আমাদের সোনা ভাইদেরকে বাঁচান। আরেকটা বিষয় সবাইকে বলতে চাই, দেখেন একটা মানুষ, প্রতিটা মানুষ কতটুকু দেয়ালে পিঠ ঠেকলে এরকম হয়। এই যে যমুনা টেলিভিশনের একটা নারী রিপোর্টার, সে লাইভের মধ্যে দেখেন একটা মানুষ যখন রিপোর্ট করে তখন তার ভালোবাসা, তার ত্যাগ সবগুলাকে ত্যাগ করে সে কিন্তু টিভি রিপোর্ট করতে হয়। কিন্তু একজন আওয়ামী লীগের দায়িত্বশীল এবং একজন এমপি সম্ভবত এবং এই রুমিন ফারহানাকে নিয়ে একটা লাইভ অনুষ্ঠানে একজন যমুনা টেলিভিশনের রিপোর্টার এভাবে সরাসরি লাইভে বলতেছে, আপনাদের প্রত্যেকের ডেস্কে পানি আছে, পানি কি লাগবে, পানি কি লাগবে, এই কথা বলেই সে শুরু করেছে। সেই ইঙ্গিতটা আপনারা বুঝতে পেরেছেন এবং সে কান্না জর্জরিত অবস্থায় বলতেছে, আচ্ছা এই আগস্ট মাসে যেখানে এই যে এই সুখের মাসে আপনাদের বিবেক কি বলে, আপনাদের আওয়ামী লীগের ভাইকে প্রশ্ন করতেছে, আপনাদের বিবেক কি বলে এই সুখের মাসে যে মানুষেরা আজকে নিরীহ মানুষেরা প্রাণ দিচ্ছে। ওই নারী মহিলা কান্না করে বলতেছে, আওয়ামী লীগের ওই মানুষটি সেও সহমর্মিতা জানাচ্ছে, সেও নিন্দা জানাচ্ছে যে এই পুলিশি হয়রানি থেকে, এই পুলিশি এবং সরকারি যে ব্যবস্থা রয়েছে তারা যেভাবে মানুষদেরকে এভাবে অত্যাচার করতেছে, ওই আওয়ামী লীগের দায়িত্বশীল সেও কিন্তু নিন্দা জানাচ্ছে। আমি বলতেছি না শুধু এটা জামাত শিবির বা এই দেশের বিএনপি বা সাধারণ মানুষ সেটার প্রতি নিন্দা জানাচ্ছে। অনেক আওয়ামী লীগের দায়িত্বশীল, অনেক আওয়ামী লীগের মানুষেরাই কিন্তু মনে মনে এই তিরস্কার জানাচ্ছে, কিন্তু তারা বুঝে হয়তো বা কষ্ট সেগুলো প্রকাশ করতে পারতেছে না। এই দেশের বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগ বিএনপি জামাতের নয়, এটা প্রত্যেক বৈষম্য প্রত্যেক মানুষের। এখানে শ্রেণী বৈষম্য করে আলাদা করে কোনো মানুষের জন্য, এটা প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য এই আন্দোলন, এই দাবি, এই কোটা। তাই আমি প্রত্যেক শ্রেণীর মানুষের বলতে চাই, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আমার যতটুকু আমার মনে ধরেছে, দেখেন একটা বিষয়ে আলোচনা করতে হলে স্ক্রিপ্টের প্রয়োজন হয়। একটা বিষয় আলোচনা করতে হলে আলাদা করে আলোচনাকে এভাবে টপিক লিখতে হয়, পয়েন্টগুলো আলাদা করতে হয়, সময় বেছে নিতে হয়, কাটশিট করতে হয়। কিন্তু আমি লাইভে কেন আসছি, লাইভে আসছি আমার সময় ব্যস্ততা রয়েছে, পাশাপাশি স্ক্রিপ্ট লেখার আমার এত সময় নেই। মনের ভেতরে যত যন্ত্রণা রয়েছে সেগুলাই যথেষ্ট স্ক্রিপ্ট। হ্যাঁ, এখানে গুছিয়ে কথা বলতে হবে এরকম কিছু নয়। এটা আমার ভাষা, এটা আমার মুখ, আমি যা বলবো এটাই আমার ভাষা, এটা আমার মায়ের ভাষা। হ্যাঁ, ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে, এটা ক্ষমার দৃষ্টিতে সবাই দেখার চেষ্টা করবেন। যতটুকু ভালো মনে করেন ততটুকু মানুষদেরকে পৌঁছাবার চেষ্টা করবেন। শুধু আমি না, আপনার মনের ভাব প্রত্যেকটা 18 কোটি এই দেশের মানুষের 18 কোটি মানুষ যদি তার মনের ভাব প্রকাশ করে, ইনশাল্লাহ দেশ ঘুরে দাঁড়াবে, ইনশাল্লাহ দেশের একটা নতুনত্ব ফিরে আসবে, ইনশাল্লাহ নতুন একটা সকাল ফিরে আসবে, ঘুরবে ইনশাল্লাহ আমাদের নতুন সকাল। তাই প্রত্যেক শ্রেণীর মানুষ প্রত্যেক জায়গা থেকে আপনারা কমেন্ট করুন, আপনাদের ফেসবুকে, আপনাদের পেজে, আপনাদের দেখেন অনেকে আমি দেখতেছি লাইক, অনেকে
ওই লাইক লাইক পর্যন্ত করে না, তাদেরকে যদি আইডেন্টিফাই করে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়। এইরকম সময়ে এইভাবে ঘরে বসে এরকম নির্বুদ্ধিতার পরিচয় দেওয়ার আমার মনে হয় না এটা ভালো কাজ। প্রত্যেক শ্রেণী পেশার মানুষদেরকে আপনারা মুখ খুলে বলার চেষ্টা করুন। স্পেশালি আজকে আমার সিলেটে, আজকে শুক্রবার, আজকে সিলেটে যেভাবে এই হতাহত হয়েছে, যেভাবে আমি শুনেছি 2টা ভাই শহীদ হয়েছে দেশের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে মাগফিরাতের জন্য দোয়া কামনা করি। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমি একজন সাধারণ নাগরিক, একজন জনগণ, একজন প্রবাসী হিসেবে আপনারা প্রত্যেক শ্রেণী পেশার মানুষ এই দেশের এই দুঃসময়ে আপনারা তাদের পাশে দাঁড়ান, আপনারা তাদের সহযোগিতা করুন। এই সহযোগিতা আজকের নয়, এই সহযোগিতা আগামীর বাংলাদেশ, সোনার বাংলাদেশে পরিণত হবে। আমার বাংলাদেশ এটা উন্নত দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমার দেশ, আপনারা যারা বিদেশে রয়েছেন তারা চিন্তা করেন আমার ছোট্ট দেশে কিসের অভাব না, চালের অভাব, ডালের অভাব, পেঁয়াজের অভাব, নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসের অভাব নেই। আমার দেশে কোনো জিনিসের অভাব নেই, কিন্তু আমরা চোর ডাকাতের মেলে পড়ে আমাদের ওদের কাছে আমরা হন্যহারা হয়ে আজকে আমরা অন্যান্য দেশ থেকে এগুলো আমদানি করতে হয়। না হলে আমাদের দেশে কোনো জিনিসের অভাব নেই। আমাদের সিলেটবাসীর জন্য দোয়া করবেন, প্রত্যেকে আমাদের সারা বাংলাদেশের ভাইদের জন্য দোয়া করবেন, যাতে করে পুলিশরা ঘুরে ফিরে আমাদের সন্তানদের সাথে মুখ ফিরায়। আমি আশাবাদী, আমি এতটুকু বিশ্বাস করি আমার সূত্র অভিজ্ঞতা থেকে। আমি এখানে যাদের সাথে কথা হচ্ছে, প্রবাসীরা প্রত্যেকেই নিন্দা জানাচ্ছে, অনেক প্রবীণ মুরব্বীরা পর্যন্ত নিন্দা জানাচ্ছে। তাদের কাছ থেকে আমি যারা শুনলাম তারাও বলতেছে এটা ঘুরে দাঁড়াবে। দেখেন পুলিশ ভাই, আপনার পিস্তলের এই ট্রিগার আপনি যদি একবার ছাত্রদের মুখ থেকে ফিরিয়ে শুধু আপনার একটা পা যদি ঘুরে ফিরে আপনি অন্যদিকে মুভমেন্ট করেন, সারা বাংলাদেশ ঘুরে যাবে। পুলিশ ভাই, আপনার এই পিস্তলের ট্রিগার যদি ছাত্রদের বুক থেকে এক পা ঘুরে যদি ফিরে তাকায় তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। সেনাবাহিনীর ভাই, আপনাদের এই বন্দুকের ট্রিগার যদি আমাদের মা বোনদের থেকে, আমাদের স্টুডেন্টদের থেকে এক পা ঘুরে দাঁড়ায় তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আপনারা আপনাদের সঠিক জায়গা থেকে ব্যবস্থা নিন। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে বাঁচাবেন, দেশকে ইনশাল্লাহ একটা সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন, খুব শীঘ্রই ইনশাল্লাহ করে দেবেন, এটা হবে। আরেকটা ভাই বলি, ভাই আমার অভিজ্ঞতা থেকে বলি, আজ এত কিছু করার পরেও যদি প্রত্যেকটা স্টুডেন্ট মুক্তিযোদ্ধার ঘরের মধ্যে গিয়ে যদি টনক নড়ে যদি বলে স্টুডেন্টরা রয়েছে কি না আমার হাতে তুলে দাও, আমি তাদেরকে জেলে ভরে দেব, তাহলে আপনারা বলেন এই আন্দোলনের পরে তারা কি করবে? আপনাদের প্রত্যেককে ঘর থেকে বের করে এনে আপনাদেরকে ক্রস ফারাই করে মারবে। একটা বাকশালী দেশে পরিণত হবে যদি আপনাদের এই আন্দোলন থেকে আপনারা ঘুরে দাঁড়ান। আপনাদের এই আন্দোলন থেকে যদি ঘুরে দাঁড়ান তাহলে বাকশালী দেশে পরিণত হবে। লিখে রাখেন আপনারা, লিখে রাখেন। সুতরাং আপনারা প্রত্যেক শ্রেণী, পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, র্যাব, নৌবাহিনী, আনসার বাহিনী, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, সিএনজি ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এমপি, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আপনারা ঘুরে দাঁড়ান দেশের জন্য, যাতে আমার দেশ সোনায় পরিণত হয়, আমার দেশ আগামীর সম্ভাবনায় পরিণত হয়। ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। যদি সম্ভব হয় ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলার চেষ্টা করব, যদি বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে রাখেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।